আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সম্মানিত সহকর্মীবৃন্দ এবং কাছে দূরে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদা বেগম, প্রভাষক মনোবিজ্ঞান, সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সাঘাটা গাইবান্ধা। সুপ্রিয় শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর মনোবিজ্ঞান প্রথম অধ্যায়ের বুদ্ধি অধ্যায় থেকে আমরা প্রতিবুদ্ধি সম্পর্কে জেনেছি। আমরা আজকের পাঠে জানব বুদ্ধির আন্তঃদলীয় পার্থক্য সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠে যা শিখব তা হলো বুদ্ধির ক্ষেত্রে বংশগতির প্রভাব কি তা বলতে পারবো। বুদ্ধির ক্ষেত্রে পরিবেশের প্রভাব ব্যাখ্যা করতে পারবো। বুদ্ধি অভিক্ষার দলীয় পার্থক্যগুলো বর্ণনা করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে জানব বংশগতির প্রভাব সম্পর্কে। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে বংশগতি মানবীয় বুদ্ধির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বংশগতি সূত্রে বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে দেখা যায় দুজন ব্যক্তির সম্পর্ক যদি খুব কাছাকাছি হয় তাহলে তাদের বুদ্ধাঙ্কও একই রকম হবে। এই মন্তব্য করেছেন ম্যাকগু এট এল 1993 সালে, নেসার এট এল 1996 সালে। আমরা একটি উদাহরণ দিতে পারি যে একত্রে বসবাসরত দুজনের সহসম্পর্ক হচ্ছে +.90, ভাই ও বোনের ক্ষেত্রে প্রায় +.50 এবং চাচাতো খালাতো ভাইয়ের মধ্যে প্রায় +.15। অভিন্ন যমজদের নিয়ে মার্কিন মনোবিজ্ঞানী নিউম্যান, ফ্রিম্যান ও হলজিঙ্গার 1937 সালে 19 জোড়া অভিন্ন যমজকে পরীক্ষা করেন। এদের মধ্যে এক জোড়া অভিন্ন যমজ সন্তান রিচার্ড এবং রেমন্ড বিশেষ খ্যাতি লাভ করেছিল। তোমরা একাদশ শ্রেণীতেও এই রিচার্ড এবং রেমন্ড সম্পর্কে জেনেছ। এক দরিদ্র ট্রাক ড্রাইভার রিচার্ডকে পালক পুত্র রূপে এবং রেমন্ডকে ধনী চিকিৎসক 23 মাস বয়সে পালক পুত্র রূপে গ্রহণ করেন। রিচার্ড বস্তি এলাকায় নিম্নতর পরিবেশে বসবাস করে, আর রেমন্ড যেহেতু সে ধনী চিকিৎসকের কাছে লালিত পালিত হয়েছিল সেহেতু সে উন্নত একটি বিদ্যালয়ে লেখাপড়া করে। আর গবেষকদ্বয় 10 বছর বয়সকালীন সময়ে দেখতে পান যে রিচার্ড এবং রেমন্ড সম্পূর্ণ ভিন্ন পরিবেশে লালিত পালিত হলেও তারা প্রায় একই ধরনের ব্যক্তিগত বৈশিষ্ট্য অর্জন করেছিল। একই ধরনের আরেকটি পরীক্ষণে অভিন্ন যমজ সন্তানদের 2 মাস বয়সে বিচ্ছিন্ন করা হয়। একজন নিম্ন পরিবেশে আর অন্যজন উন্নত পরিবেশে জীবনযাপন করতে থাকে। 22 বছর পরে তাদের পরীক্ষণ করা হয় এবং পরীক্ষায় দেখা যায় যে তাদের মধ্যকার বুদ্ধাঙ্কের পার্থক্য খুবই কম ছিল। বোচার্ড এবং ম্যাকগু 1990 সালে এক গবেষণার ফলাফলে গাণিতিক সম্পর্কের তুলনা করে একটি অনুবন্ধের সহগ দেখতে পান। আর সে অনুবন্ধের সহগ অনুযায়ী আমরা দেখতে পাই যে অভিন্ন যমজের ক্ষেত্রে 0.86, পিতামাতা ও শিশুর ক্ষেত্রে 0.56, ভাই এবং বোনের ক্ষেত্রে 0.53, ভাই বোনের অর্ধেকের মধ্যে 0.31, চাচাতো মামাতো ও খালাতো ভাই বোনের মধ্যে 0.15। আর এই গবেষণায়
তারা অভিন্ন যমজ সন্তানদের মধ্যে বুদ্ধির ক্ষেত্রে বংশগত উপাদানের মূল ভূমিকা উল্লেখ করেছেন। অভিন্ন যমজ সন্তানদের গবেষণায় দেখা গেছে যে যদিও তাদের দৈহিক অবয়ব, পোশাক পরিচ্ছদ এবং ব্যক্তিত্ব এক হলেও যারা কাছাকাছি প্রতিপালিত হয়েছে তারা এবং যারা দূরে প্রতিপালিত হয়েছে তাদের মধ্যে বুদ্ধির উচ্চ সহসম্পর্ক রয়েছে। আমরা বংশগতির প্রভাব সম্পর্কে জানলাম। আমরা এবারে জানবো পরিবেশের প্রভাব সম্পর্কে। বর্তমানে বংশগতিকে মানবীয় বুদ্ধির একমাত্র প্রধান উপায় বলে মনে করা হয় না। অনেক গবেষণায় দেখা গেছে যে পরিবেশের প্রভাবও বিশেষভাবে দায়ী। বর্তমান সময়ে এ ধরনের বুদ্ধাঙ্কের অভিক্ষার কর্মসম্পাদন বিশ্বের বিভিন্ন বয়সী মানুষের উপরে বাস্তবিক পক্ষে উত্থাপিত হয়েছে। এ ঘটনাকে বলা হয় ফ্লাইন ইফেক্ট, যা একজন মনোবিজ্ঞানী ফ্রান এর নামানুসারে করা হয়েছে, যিনি এটি প্রথম রিপোর্ট করেন। পৃথিবীর প্রতিটি দশকে 3টি আইকিউ পয়েন্ট এ ধরনের গড় করা হয়, কিন্তু কোনো কোনো দেশে এ বৃদ্ধি ব্যাপক হচ্ছে। কর্মসম্পাদনের এ বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ব্যবহৃত অভিক্ষার পুনরাদর্শায়িত করা প্রয়োজন। এজন্য তারা 100 এর মধ্যে একটি গড় আইকিউ তৈরি করতে পারে, যার নামকরণ করা হয়েছে গড়, যা প্রকৃতপক্ষে কর্মসম্পাদনের একটি উচ্চতর লেভেল, যেটি অতীতে সত্য ঘটনা ছিল। পরিবেশের প্রভাব সম্পর্কে কিংসলি ডেভিস নামে একজন বিজ্ঞানী ইসাবেলা নামের একটি শিশুর উল্লেখ করেছেন। তোমরা একাদশ শ্রেণীতে ইসাবেলা সম্পর্কেও জেনে এসেছো। ইসাবেলা কি ছিল? তার কালাবোমা মায়ের সাথে 6.5 বছর ধরে একটি বিচ্ছিন্ন কক্ষে আবদ্ধ ছিল। 6.5 বছর পরে ইসাবেলাকে কি করা হয়? ওই বিচ্ছিন্ন কক্ষ থেকে উদ্ধার করা হয়। তখন তার মধ্যে অনেক মানবীয় গুণাবলী অনুপস্থিত ছিল, তার মধ্যে কোনো মানবীয় গুণাবলী ছিল না। প্রশিক্ষণের ফলে 2 বছরে সে ভালোভাবে কথা বলতে শেখে, আর তার বুদ্ধাঙ্ক বেড়ে কততে যায়? 3 গুণ, আগের চেয়ে 3 গুণ বেড়ে যায়। ইসাবেলা 14 বছর বয়সে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয় এবং স্বাভাবিক শিশুর মতোই সে আচরণ করতে শুরু করে। পরিবেশের প্রভাবের কারণেই ইসাবেলার আচরণে এরূপ উন্নতি ঘটেছিল। অনুকূল পরিবেশে যদি শিশুকে বেড়ে ওঠার জন্য বাড়িতে সঠিক পরিবেশ, ভালো স্কুল এবং শিক্ষণ সুবিধা দেওয়া হয়, তাহলে ফলাফলে আমরা দেখতে পাই যে শিশুর বুদ্ধির বিকাশকে উৎসাহিত করে। স্কিফ ও তার সহকর্মীরা গবেষণায় যে শিশুদের দত্তক উচ্চবিত্তের পিতামাতা গ্রহণ করেন তাদের সাথে ওই শিশুদের অন্যান্য ভাই বোনের বুদ্ধির তুলনা করেন। ফলাফলে দেখা যায় যে দত্তক শিশুদের বুদ্ধাঙ্কের গড় 111 এবং তাদের জন্মদানকারী পিতামাতার নিকট পালিত ভাই বোনের বুদ্ধাঙ্কের গড় 95। সুবিধাপ্রাপ্ত পরিবেশের ফলে তাদের বুদ্ধাঙ্ক 16 পয়েন্টের উন্নতি ঘটেছে। এছাড়াও পারিবারিক পরিবেশের আরো অনেক উপাদান শিশুর বুদ্ধির বিকাশের সাথে জড়িত। যেমন ধরো, পিতামাতার শিক্ষা, পরিবারের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা, পুষ্টি, বাড়ির অবস্থান এবং সামাজিক পারিপার্শ্বিকতা ইত্যাদি হলো পারিবারিক পরিবেশের উপাদান। আর এসব উপাদান শিশুর বুদ্ধির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আধুনিক মনোবিজ্ঞানীদের মতে বুদ্ধির বিকাশে বংশগতি ও পরিবেশ মানব জীবনের উপর এক অসামান্য প্রভাব বিস্তার করে। বুদ্ধির বিকাশে বংশগতি ও পরিবেশ পরস্পর সম্পর্কযুক্ত, একটিকে বাদ দিয়ে অপরটিকে কল্পনা করা সম্ভব না, কল্পনা করা যায় না। সত্যিকার বিকাশের জন্য দরকার বংশগতি সূত্রে প্রাপ্ত সম্ভাবনা, যেমন, আর সেই সম্ভাবনাকে বিকশিত করার জন্য প্রয়োজন কি? যথোপযুক্ত পরিবেশ। আর তাই বুদ্ধির বিকাশে বংশগতি ও পরিবেশ পরস্পর সম্পর্কযুক্ত।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বংশগতি ও পরিবেশের প্রভাব সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো বুদ্ধি অভিক্ষার দলীয় পার্থক্য সম্পর্কে। বুদ্ধি অভিক্ষার দলীয় পার্থক্যগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক অবস্থা। বিভিন্ন গবেষণায় দেখা যায় যে সুবিধা বঞ্চিত ও সংখ্যালঘু শিশুদের চেয়ে সুবিধা প্রাপ্ত ও সংখ্যাগুরু শিশুদের বুদ্ধি বেশি হয়। সুবিধা বঞ্চিত কারা? যারা বিভিন্ন ধরনের সুবিধা থেকে তারা বঞ্চিত, তারা হলো সুবিধা বঞ্চিত। আর সুবিধা প্রাপ্ত, যারা বিভিন্ন ধরনের সুবিধা পায়। আর সংখ্যালঘু কারা? আর সংখ্যা গুরু কারা? সংখ্যালঘু হচ্ছে, যেমন আমাদের দেশটা কি মুসলিম প্রধান, এখানে মুসলিম ছাড়া বাকি যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা হলো সংখ্যালঘু। আর আমরা মুসলিম যারা, তারা হলো সংখ্যাগুরু। তেমনি ভাবে ভারতে যেমন সংখ্যাগুরু হিসেবে কাদের ধরা হয়? হিন্দু সম্প্রদায়কে। আর মুসলিম সম্প্রদায় ভারতে সংখ্যালঘু। এরকম ভাবে বিভিন্ন রাষ্ট্রে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস হয়ে থাকে। এখানে কি বলা হচ্ছে যে সুবিধা বঞ্চিত ও সংখ্যালঘু শিশুদের চেয়ে সুবিধা প্রাপ্ত ও সংখ্যাগুরু শিশুদের বুদ্ধি বেশি হয়। তাদের মতামত আদান প্রদান করে সেসব পরিবেশের সাথে ছেলে মেয়েরাও কি করে? জড়িত থাকে। তাহলে কি হয়? তার মন মানসিকতা এবং বুদ্ধিবৃত্তিও সেভাবেই গড়ে ওঠে। এ কারণে কি বলে যে পিতামাতা যদি উচ্চ পর্যায়ের কোনো পেশায় নিয়োজিত থাকে, তাদের ছেলে মেয়েরা কি হয়? বেশি বুদ্ধিমান হয়ে থাকে। লিঙ্গ পার্থক্য। একটি সাধারণ প্রশ্ন দেখা দেয় যে লিঙ্গ পার্থক্যের কারণে ছেলে ও মেয়েদের মধ্যে বুদ্ধির ক্ষেত্রে পার্থক্য রয়েছে কিনা। এ সম্পর্কিত কতগুলো গবেষণায় দেখা যায় যে ছেলেদের চেয়ে মেয়েদের ভাষাগত ক্ষমতা বেশি। মেয়েদের শব্দের অর্থ ও দ্রুত শব্দ ব্যবহারের ক্ষমতা রয়েছে। এছাড়াও কৃতিত্ব অভিজ্ঞায়, সাহিত্য, বানান এবং লেখায় মেয়েদের স্কোর ছেলেদের চেয়ে বেশি। পক্ষান্তরে মেয়েদের চেয়ে ছেলেরা দৃষ্টিমূলক দক্ষতা, যেমন ঘূর্ণায়মান গতিশীল বস্তু ও অবস্থানগত, এগুলি হলো বেশি ছেলেদের। আর গবেষণায় আরো দেখা যায় যে পুরুষরা শারীরিক সক্ষমতা সম্পর্কিত কাজ মহিলাদের চেয়ে উত্তমভাবে সম্পন্ন করে থাকে। যেমন ধরো, একটি ছেলেকে যদি বলা হয় যে একটা বস্তা মাথায় তুলে নিয়ে যেতে, তাহলে ছেলেটি বস্তা মাথায় তুলে নিয়ে যেতে পারবে, কিন্তু মেয়েরা এই কাজটা সহজে পারবে না। এ কারণে কি বলে যে পুরুষরা শারীরিক সক্ষমতা সম্পর্কিত কাজ মহিলাদের চেয়ে উত্তমভাবে সম্পন্ন করে থাকে। আবাসন। উন্নত এলাকার শিশুদের অনুন্নত অঞ্চলের শিশুদের চেয়ে বুদ্ধি বেশি হয়। গবেষণায় দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত এলাকায় বসবাসরত নিগ্রোরা অনুন্নত অঞ্চলের নিগ্রোদের চেয়ে বেশি বুদ্ধিমান। আবার স্থানান্তর করে উন্নত এলাকায় গেলে নিগ্রোদের বুদ্ধি স্কোর বেশি হয়। বংশগতি। বুদ্ধির ক্ষেত্রে দলীয় পার্থক্য বংশগত উপাদান থেকে উৎসারিত হয়। 1994 সালে প্রখ্যাত মনোবিজ্ঞানী রিচার্ড হার্নস্টাইন এবং চার্লস মুরারি একটি বিতর্কমূলক বই দ্য বেল কার্ভ লিখেন, যা দ্রুত বিক্রি হয়। বইটি মানবীয় বুদ্ধির উপর লিখিত এবং এ বিষয়ের বিভিন্ন দিককে নির্দেশ করে। যে বিতর্কিত বিষয় নিয়ে বইটি লেখা হয় তা হলো বংশকেন্দ্রিক প্রকল্প, যেখানে বলা হয়েছে বুদ্ধির ক্ষেত্রে দলীয় পার্থক্যের কারণ হলো কম করে হলেও বংশগত উপাদান। দ্য বেল কার্ভ বইটিতে হার্নস্টাইন এবং মুরারি বংশকেন্দ্রিক প্রকল্পের জোর দাবি করেন। এ দাবির পিছনে বিভিন্ন মনোবিজ্ঞানী দারুণভাবে এর প্রতিবাদ করেন। যদিও বইটি দারুণভাবে বিকৃত হয়েছিল, কিন্তু বৈজ্ঞানিক জ্ঞানের ক্ষেত্রে এর তেমন কোনো মূল্য ছিল না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের পাঠে বংশগতির প্রভাব, পরিবেশের প্রভাব সম্পর্কে জানলাম এবং
বুদ্ধি ও ভিক্ষার দলীয় পার্থক্যগুলো সম্পর্কে জানলাম। আমাদের আজকের বাড়ির কাজ হলো বুদ্ধি ও ভিক্ষার দলীয় পার্থক্যগুলো তোমরা পাঠ্য বইয়ের আলোকে বাসায় ভালো করে পড়বে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ এ পর্যন্তই। আশা করি তোমরা আজকের পাঠ মনোযোগ সহকারে উপভোগ করেছো। সামনে আবারও আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।